দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক। শুরু করছি সেরা 10। আর প্রথমেই যে খবর দেব, একের পর এক হামলায় বিধ্বস্ত জম্মু কাশ্মীর। পর 3 দিন 3টি হামলা। প্রথমে রিয়াসি, তারপর কাঠুয়া এবং ডোডা। জঙ্গি হামলায় উড়ে গেছে মোদী সরকারের উপত্যকায় শান্তি ফেরানোর দাবি। বিরোধীদের প্রশ্নের অস্বস্তিতে মোদী 3.3 মন্ত্রিসভা। রক্তাক্ত উপত্যকা, 72 ঘন্টায় পরপর 3 হামলা, নিহত জওয়ান, নিকেশ জঙ্গি। জম্মু কাশ্মীরের নিরাপত্তা নিয়ে উদ্বেগ, প্রশ্নের মুখে কেন্দ্র। তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদীর শপথ, তার কয়েক ঘন্টার মধ্যেই আক্রান্ত জম্মু কাশ্মীর। জম্মুর রিয়াসি দিয়ে শুরু, এরপর পরপর জঙ্গি হামলা, ফের শিরোনামে জম্মু কাশ্মীর। সন্ত্রাসের শিকার সাধারণ মানুষ, নিরাপত্তা বাহিনী। কাশ্মীরে 370 ধারা বাতিলের পর দাবি করা হয় উপত্যকায় অশান্তি কমবে, কিন্তু আদতে তা হলো না। পরপর 3 দিন 3টি জঙ্গি হামলা জম্মু কাশ্মীরের নিরাপত্তাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিল। বৈষ্ণো দেবীর মন্দিরে যাওয়ার সময় পুণ্যার্থীদের বাসে জঙ্গি হামলার ঘটনা ঘটে, নিহত হন 10 জন। ঘটনার দায় স্বীকার করে লস্করে তৈবার শাখা সংগঠন, কিন্তু হামলার ঘটনায় এখনো পর্যন্ত কাউকেই গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। জঙ্গিদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। জম্মু কাশ্মীর পুলিশ এক জঙ্গির স্কেচ প্রকাশ্যে এনেছে। ঘোষণা করা হয়েছে খোঁজ দিতে পারলেই মিলবে 20 লক্ষ টাকা আর্থিক পুরস্কার। এই ঘটনার রেশ না মেলাতেই ফের জঙ্গি হামলায় কেঁপে উঠল উপত্যকা। এবার কাঠুয়া জেলায় মঙ্গলবার কাঠুয়ার হীরানগর এলাকায় সাইদা গ্রামে হামলা চালায় জঙ্গিরা। সন্ত্রাসবাদীদের গুলিতে জখম হন এক গ্রামবাসী, নিহত হন একজন সিআরপিএফ জওয়ান। পুলিশের পাল্টা গুলিতে নিহত 2 জঙ্গি। কিছু সময় পার হতে না হতে আবার জঙ্গি হামলার খবর আসে। এবার ডোডায় সেনা ঘাঁটিতে জঙ্গি হামলায় জখম হন রাষ্ট্রীয় রাইফেলসের 5 জওয়ান, জখম হন একজন স্পেশাল পুলিশ অফিসার। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনা। উপত্যকায় পরপর জঙ্গি হামলা নিয়ে উদ্বিগ্ন রাজনৈতিক মহল। কেন্দ্রীয় সরকারের নিন্দা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন রাহুল গান্ধী। তিনি লেখেন, অভিনন্দন বার্তায় ভেসে যাচ্ছেন নরেন্দ্র মোদী। এদিকে জম্মু কাশ্মীরে নির্মমভাবে খুন তীর্থযাত্রীরা, তাদের পরিবারের আর্তচিৎকার মোদীর কানে যাচ্ছে না। রিয়াসি, কাঠুয়া, ডোডায় 3 দিনে 3 জঙ্গি হামলা। প্রধানমন্ত্রী এখনও উৎসব পালন করে চলেছেন। দেশ জবাব চাইছে, সন্ত্রাসবাদীদের ধরতে পারছে না কেন বিজেপি সরকার? লোকসভা ভোট শেষ, সেপ্টেম্বরের মধ্যে জম্মু কাশ্মীরে বিধানসভা নির্বাচন। পরপর জঙ্গি হামলার পর রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠছে। সংসদের অধিবেশন শুরু হলেই এ নিয়ে কড়া প্রশ্নের মুখে পড়তে হবে সরকারকে, মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কলকাতা টিভি। কোচবিহার হাতে এলেও দার্জিলিং এলো না। উত্তরবঙ্গের বাকি 6 আসনেও ফের হাতছাড়া। শিলিগুড়িতে ভরাডুবি তৃণমূলের। খোদ মেয়র গৌতম দেবের ওয়ার্ডেই হার। 47 ওয়ার্ডের মাত্র একটিতে কষ্টে সৃষ্টে জয় ঘাসফুলের। উত্তরবঙ্গে সংগঠনের দায়িত্ব পেয়ে ফিরাদ আশাবাদী, বিধানসভা ভোটে উত্তরবঙ্গে সব আসন জিতবে তৃণমূল। কোন ফর্মুলায়? উত্তরে ভরাডুবি তৃণমূলে। শিলিগুড়ি শহরে ধুয়ে মুছে সাফ তৃণমূল। হাল ফেরাতে সাংগঠনিক দায়িত্ব ফেরাদ হাকিমকে। উত্তরে তৃণমূলে ভরাডুবি অব্যাহত। শিবরাত্রি সলতের মতো একমাত্র জয় কোচবিহারের জগদীশ বসুনিয়ার। বাকি সব কেন্দ্রেই বিজেপির জয় প্রশ্ন তুলেছে উত্তরের রাজনীতিতে তৃণমূলের গ্রহণযোগ্যতায়। লোকসভা ভোটে দার্জিলিং লোকসভা কেন্দ্রের শিলিগুড়ি বিধানসভায় বিজেপির জয় জয়কার। শিলিগুড়ি শহরে নিশ্চিহ্ন হয়ে গেছে তৃণমূল। শিলিগুড়ি পুর নিগমের 47টি ওয়ার্ডের মধ্যে মাত্র একটিতে জিতেছে তৃণমূল। শিলিগুড়ি বিধানসভায় 66,000 ভোটে জিতেছেন বিজেপির রাজু বিস্তা। নাগরিক পরিষেবা না দিলে শিলিগুড়িতে তৃণমূলের জয় দিবাস্বপ্ন বলে কটাক্ষ শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের। আমার শিলিগুড়ি শহরে জলের সমস্যা দূর করতে, ট্রাফিকের সমস্যা দূর করতে, কলোনি বা বস্তিবাসীদের উন্নতি সেটাকে সুনিশ্চিত করতে তিনি যদি ইচ্ছে করেন, তাহলে সেই ইচ্ছেগুলোর মনে হয় মানুষ কদর করবেন। নচেত ওনার যে ইচ্ছে, বিরোধী দলের বা ভারতীয় জনতা পার্টির প্রার্থীদেরকে, বিজয়ী প্রার্থীদেরকে হারানোর ইচ্ছে, সেই ইচ্ছে এমনিতেও পূর্ণ হবে না, তার আগে এই সরকার চলে যাবে। 2019-এর লোকসভা ভোটে শিলিগুড়ি পুর নিগমে 65,486 ভোটে পিছিয়ে ছিল তৃণমূল। 2024-এর নির্বাচনে পুর নিগমে 66,009 ভোটে পিছিয়ে তৃণমূল। খোদ শিলিগুড়ির মেয়রের ওয়ার্ডেও এগিয়ে বিজেপি। গৌতম দেবের ওয়ার্ডে বিজেপি পেয়েছে 5,195 ভোট। তৃণমূলের ঝুলিতে মাত্র 3,054 ভোট। শিলিগুড়ির হাল ফেরাতে গৌতম দেবের ওপর দায়িত্ব দিয়েছিল তৃণমূল। মেয়র করা হয় গৌতম দেবকে, তাঁর ওপরই ছিল শিলিগুড়ি পুনরুদ্ধারের দায়িত্ব।
দায়িত্ব পালন করতে পারেননি গৌতম। 19-এ লোকসভা ভোটের পর 24-এও উত্তরে বিজেপির গড়ে ফাটল ধরাতে না পারার কারণ পর্যালোচনা করবে ঘাসফুল শিবির, দাবি মেয়র গৌতম দেবের। দলের মধ্যে মন্থন হচ্ছে, আলোচনা হচ্ছে, পর্যালোচনা হচ্ছে। রাজ্য নেতৃত্ব, সর্বোচ্চ নেতৃত্ব তারা যেভাবে দিক নির্দেশ করবেন সেভাবে পরবর্তীতে কাজ হবে। লোকসভায় উত্তরের ভরাডুবির পর তৃণমূলের নজরে বিধানসভায় উত্তরের ফলাফল। ভোট বৈতরণী পার করতে উত্তরের সাংগঠনিক দায়িত্ব পেয়েছেন ফিরহাদ হাকিম। একাধিক সাংগঠনিক বৈঠক করেন। বিধানসভা ভোটে শিলিগুড়ির প্রতিটি কেন্দ্রে তৃণমূল জিতবে বলে দাবি ফিরহাদের। আরও মানুষের সাথে যোগাযোগ বাড়াও, একদম বেস লেভেলে যোগাযোগ বাড়াও, এবং আমি 100% শিওর যে প্রত্যেকটা বিধানসভায় আমরা জিতব। দার্জিলিং লোকসভার নেতাদের সঙ্গে ভোটের ফলাফল নিয়ে বৈঠকে বসেছেন ফিরহাদ হাকিম। বিধানসভায় শিলিগুড়ি প্রতিটি ওয়ার্ডে জয়ের ফর্মুলাও বাতলেছেন তিনি। সূত্রে খবর, শিলিগুড়িতে তৃণমূলের নতুন পুরনো দ্বন্দ্ব রয়েছে। এবারে ভোটে কাজ করেননি বহু পুরনো তৃণমূলী। তাদের ফিরিয়ে এনে বিধানসভা ভোটে শিলিগুড়িতে তৃণমূলের আসন পাকা করার দায়িত্ব এবার ফিরহাদের কাঁধে। শিলিগুড়ি থেকে রীনা কুমারের রিপোর্ট, কলকাতা টিভি। আর এবার আরো বিপাকে পড়লেন তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী। তার বিরুদ্ধে এবার আদালতে মামলা রেস্তোরাঁ মালিকের। রেস্তোরাঁর মালিক এবং তার পরিবারকে হুমকি দেওয়ার অভিযোগ। নিরাপত্তা ও তদন্তের আর্জিতে হাইকোর্টে আবেদন জানিয়েছেন তিনি। গত শুক্রবার শুটিংয়ে গিয়ে গাড়ি পার্কিং নিয়ে এক রেস্তোরাঁর মালিকের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন সোহম। রেস্তোরাঁর মালিককে মারধর, সোহমের দাদাগিরি, জল গড়ালো আদালতে। সোহম ও রেস্তোরাঁ মালিক সংঘাতের জল গড়ালো হাইকোর্টে। সোহমের বিরুদ্ধে এবার আদালতে মামলা করলেন নিউটাউন রেস্তোরাঁর মালিক আনিসুল আলম। কেন আদালতে, ঠিক কি হয়েছিল সেদিন রেস্তোরাঁয়? রেস্তোরাঁ মালিকের অভিযোগ, গত শুক্রবার সন্ধ্যায় নিউটাউনের এক রেস্তোরাঁর একটি ফ্লোরে শুটিং করছিলেন সোহম। শুটিং এর সময় রেস্তোরাঁর সামনে গাড়ি রাখা নিয়ে সোহমের নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বচসা। পার্কিং খালি করতে বললে সোহমের নিরাপত্তা রক্ষীরা রেস্তোরাঁর মালিকের ওপর চড়াও হন। সোহম ও রেস্তোরাঁর মালিককে মারধর করেন। সিসিটিভির ফুটেজে সেই ঘটনা ধরা পড়ে। বচসার মুহূর্তের ছবি প্রকাশ্যে আসতেই শোরগোল, শুরু হয় রাজনৈতিক তরজা। কারণ অভিনেতা ছাড়াও সোহম চক্রবর্তী একজন জনপ্রতিনিধিও। তিনি হুগলির চণ্ডীপুরের বিধায়ক। যদিও সোহমের দাবি, রেস্তোরাঁ মালিক অভদ্র ব্যবহার শুরু করেন। বিধায়ক এবং তার দেহরক্ষীর সঙ্গে দুর্ব্যবহার করা হয়, এমনকি দেহরক্ষীর গায়ে হাতও তোলা হয়। ওই দিনই তৃণমূলের সর্বভারতীয় সম্পাদকের পোস্টে দেখা যায় ইঙ্গিতপূর্ণ বার্তা। অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, জয় নম্র ও বিনয়ী হতে শেখায়। জনগণ আমাদের প্রতি যে আস্থা রেখেছেন তাতে ভরসা রাখুন। জনগণের আস্থাকে সম্মান জানান। নির্বাচিত জনপ্রতিনিধিরা জনগণের আদেশের কাছে ঋণী। জনপ্রতিনিধিদের উচিত আরও দায়িত্বশীলভাবে কাজ করা। যদিও রেস্তোরাঁ কাণ্ডে সোহমের পাশে দাঁড়িয়েছেন রাজনৈতিক মহলের একাংশ, তবে সোহমের বিরুদ্ধে দেবের মন্তব্য নিয়েও শুরু হয়েছে তরজা। ঘটনার 4 দিন পর বুধবার সোহমের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেন রেস্তোরাঁর মালিক আনিসুল। তার অভিযোগ, তাঁকে এবং তার পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে। নিরাপত্তা ও তদন্তের আর্জিতে হাইকোর্টে আবেদন। মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। কলকাতা টিভি। প্যারোলে আবেদন জানাতে চলেছেন নিয়োগ দুর্নীতি মামলার অন্যতম অভিযুক্ত মানিক ভট্টাচার্য। তার চোখে অপারেশন করা হবে। অপারেশনের পর বিশেষ সতর্কতা অবলম্বন করতে হয়, সেই কারণেই প্যারোলের আবেদন জানাবেন মানিক ভট্টাচার্য। এই ব্যাপারে বিচারক প্রশান্ত মুখোপাধ্যায় জানান, আবেদন জানালে অবশ্যই আদালত গুরুত্ব দিয়ে বিবেচনা করবে। এছাড়া মানিকের দাবি, ইডি সঠিকভাবে নথি দিচ্ছে না। অথচ হাইকোর্টে জামিন মামলায় ইডির আইনজীবীর দাবি করেছেন তিনি বিচার প্রক্রিয়ায় বিলম্ব করছেন। আদালত তদন্তকারী সংস্থাকে অবিলম্বে নথি জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। সুপ্রিম কোর্ট মনীষ সিসোদিয়ার মামলায় ইতিমধ্যেই দ্রুত বিচার প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছে। তাই অবিলম্বে ইডিকে নথি জমা দেওয়ার নির্দেশ দিক আদালত, দাবি মানিকের। অন্যদিকে নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত কুন্তল ঘোষের জামিনের আবেদন, শুনানি 29 জুলাই।
আসবো পরের খবরে। পুরসভার কর্মীদের বেতন বন্ধের অভিযোগ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখলেন অধীর চৌধুরী। বহরমপুর পুরসভার 14 জন বেতন বন্ধের অভিযোগে সরব হয়েছে কংগ্রেস। নির্বাচনে কংগ্রেসের হয়ে কাজ করার ইচ্ছে করে বেতন বন্ধ করে দেওয়া হয়েছে। দাবি কংগ্রেসের, 14 জন পুরকর্মীর বিরুদ্ধে কাজে গাফিলতির অভিযোগ তুলেছেন পুরসভার চেয়ারম্যান। নির্বাচনের আগে থেকেই তৃণমূলের বিরুদ্ধে খড়গহস্ত কংগ্রেস। একাধিক অভিযোগে তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করতে ছাড়েনি বঙ্গ কংগ্রেস। এবার ভোট মিটতেই ফের নয়া অভিযোগ, পুরকর্মীদের বেতন আটকে রাখার অভিযোগ তুলে সরব খোদ অধীর চৌধুরী। এই মর্মে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। কংগ্রেসের অভিযোগ, বহরমপুর পুরসভার 14 জন কর্মীকে বেতন দেওয়া হচ্ছে না। 14 জন কর্মী কংগ্রেসের কর্মী সমর্থক বলেই তাদের বেতন আটকানোর অভিযোগ। তার পানীয় জল বন্ধ হয়ে গেল। আজকে থেকে শুনছি কংগ্রেস করা বা কংগ্রেসের পক্ষে মতামত দানের জন্য তাদের কাছে যারা আইডেন্টিফাই হয়েছে এরকম 14 জনের বেতন আটকে দেওয়া হয়েছে। ট্রেজারি থেকে ডিসপাস হয়ে গেছে। স্বাভাবিক না মানবিক মুখ হিসাবে অধীর চৌধুরী এর আগেও মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন। মুখ্যমন্ত্রী অমানবিক হতে পারেন, কিন্তু অধীর চৌধুরী তো মানবিক। তিনি কতটা রেসপন্স করবেন সেটা পরের কথা। অধীরের অভিযোগ, বেতন বন্ধের নেপথ্যেও রাজনৈতিক কারণ। নির্বাচনে অধীর চৌধুরীর হয়ে পরিশ্রম করার জন্যই 14 জন পুরকর্মীর বেতন স্থগিত করা হয়েছে। যদিও ওই 14 জন পুরকর্মীর বিরুদ্ধে কাজে গাফিলতির অভিযোগ তুলেছেন পুরসভার চেয়ারম্যান। যে কারণে উনি অভিযোগ করছে, এখন অফিসের চাকরি না করে ওনার যে বাগানবাড়ি, ওনার যে ওই রাজবাড়ি, ওনার যে পার্টি অফিস ক্লাব, এগুলোতে দিনরাত ওনার লোককে গালাগালি দেওয়ার জন্য বা পলিটিক্স করার জন্য সেটা করবে। তাহলে সেটা করতে গেলে পরে অফিসটা তাহলে পাবলিক সার্ভিস দেবে কোথায়? এদিকে পাবলিকে মানি পয়সা নিচ্ছে, এদিকে পাবলিক গভর্নমেন্ট মানি মানে পাবলিক মানি নিচ্ছে। সার্ভিস কোর্সে যা যা আমার অ্যাকশন নেওয়া দরকার সেটা আমি নিয়েছি, এবং এটা আমি আরও অনেকের বিরুদ্ধে নেব। হঠাৎ করেই বেতন বন্ধ হয়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই সমস্যায় পড়েছেন পুরকর্মীরা। দ্রুত বেতন ফেরতের দাবি কর্মীদের। কাজে গাফিলতির অভিযোগ নস্যাৎ করেন পুরকর্মীরা। তাদের দাবি, বেতন বন্ধ হয়ে যাওয়ায় সংসার চালাতে সমস্যার মুখে পড়তে হচ্ছে। তাদের পাশে দাঁড়াতেই এগিয়ে এলেন অধীর চৌধুরী। বহরমপুর থেকে কল্যাণ চন্দ্রের রিপোর্ট, কলকাতা টিভি। সেরা 10-এ এখন সময় একটা ছোট্ট বিরতির পর ফিরছি অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। সেরা 10 নিয়ে ফিরে এলাম বিরতির পর। যে খবরে নজর রাখবো, প্রতি বর্ষায় নদীর জল ঢুকে প্লাবিত হয় জলপাইগুড়ির গয়েরকাটার বিস্তীর্ণ অঞ্চল। নদী গ্রাস বসিয়েছে বাড়ি ঘরেও। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের দ্বারস্থ হয়েও মেলেনি সুরাহা। নিজেরাই তাই চাঁদা তুলে বাঁধ তৈরি শুরু করলেন সাকুয়াঝোড়ার বাসিন্দাদের একাংশ। গত বর্ষায় আংরাভাষা নদীর জল ঢুকে এক বুক জল হয়ে গিয়েছিল সাকুয়াঝোড়ার জ্যোতির্ময় কলোনির ঘরবাড়িতে। জলবন্দী হয়ে পড়া মানুষদের দড়ি বেঁধে উদ্ধার করতে হয়েছিল। সেই সময় এলাকা পরিদর্শন করেছিলেন সেচ দপ্তরের আধিকারিক থেকে শুরু করে জনপ্রতিনিধিরা। আশ্বাস দিয়েছিলেন তৈরি হবে বাঁধ, ফেলা হবে বোল্ডার। কাজ হয়নি কিছুই। এই বর্ষাতেও ভেসে যাওয়ার আশঙ্কা করছেন নদী পাড়ের বাসিন্দারা। ভিটে মাটি বাঁচাতে এবার নিজেরাই উদ্যোগ নিয়ে চাঁদা তুলে শুরু করলেন বাঁধ তৈরির কাজ। আমাদের তো বাঁধের দাবি ছিল, বাকি হইল না। সব প্রশাসনগুলো এখানে এসে দেখে যায়, বাকি হয় না। হয়ে গেল 20-30 বছর হয়ে গেল, এরকমই চলছে। তো এখন এই বোল্ডার কারা ফেলছে? এটা আমরা পাড়াপড়শিগুলা মিলে বোল্ডারগুলো ফেলাইছি। তো আপনারা নিজেরাই বাদ দিচ্ছেন এখন? এলাকাবাসী নিজেদের উদ্যোগে বাঁধ নির্মাণের বিষয়টি জানে না প্রশাসনিক মহল। বর্ষার আগে প্রাথমিকভাবে বাঁধ তৈরির উদ্যোগ নেওয়া হবে বলে দাবি সেচ দপ্তরের। তারা নিজেরা বাঁধ তৈরি করছে এরকম কোনো খবর আমার কাছে নেই। তবে দেখুন, আস্তে আস্তে নদীর মধ্যেই মানুষেরা বাড়ি ঘর তৈরি করা শুরু করেছে। জ্যোতির্ময় কলোনি সহ বিভিন্ন জায়গায় দেখবেন যে নদী যে জলটা প্রবাহিত হবে বাধা ছাড়া, সেটার কিন্তু পরিস্থিতি আজকে নেই। বাঁধের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলতে ওখানকার সাইড ভিজিট আমরা করেছি। ওই জায়গাটা খুবই কনজেস্টেড আছে, একদম নদীর পাড় দিয়ে লোকের বাড়ি ওখানটাতে। এবার ওখানকার লোকের থেকে আগের দিন আমরা বলে এসেছি যে যদি আপনারা ওখানে জমি ছাড়তে হবে, কারণ ওখানে তো যতটা নদীর পাশ দিয়ে আছে, আমরা তো নদীর মধ্যে গিয়ে কোনো কাজ করতে পারবো না, আমাদেরকে নদীর সাইডে কাজ করতে হবে। তো সেক্ষেত্রে আমাদের বেশ কিছুটা জায়গা লাগতে পারে। সেক্ষেত্রে ওরা যদি কনসেন্ট দেয় ওখানকার লোকজন যে ওরা ওই বাঁধের ছাড়ছে, নিজেদের জমি ছাড়তে কিছুটা রাজি হবে,
সেক্ষেত্রে আমরা করতে পারি, সেক্ষেত্রে আমরা প্রজেক্টে, তবে আপাতত বর্ষাকালে টেম্পোরারি পারপাসে আমরা হয়তো ডিউরিং মনসুন যাতে ভেঙে না যায় জায়গাটা, তার জন্য কাটমানির ভাগবাটোয়ারা ঠিকমতো না হওয়ার আশঙ্কায় আংরা ভাষার ওপর বাঁধ দিতে তৃণমূল কালবিলম্ব করছে বলে দাবি বিজেপির। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত নদী বাঁধ তারা কতটা করতে পারে এবং প্রশাসন এই নদী বাঁধ তৈরি করতে কোনো প্রকার উদ্যোগ গ্রহণ করে কিনা। গড়েকাটা থেকে শুভজিৎ দেবনাথ, কলকাতা টিভি। আর জামাই ষষ্ঠী, জেলায় জেলায় ষষ্ঠীর থানে পুজো দিয়ে সন্তান সন্ততির মঙ্গল কামনা মায়েরা। এদিকে জামাইয়ের পাতে ফল মিষ্টি তুলে দিতে হিমশিম শ্বশুর বাড়ির। নদিয়া তেহট্টে জামাই ষষ্ঠীতে হনুমানের আতঙ্ক, সব মিলিয়ে বাংলার জামাই আদর জমজমাট। পরিবারের সঙ্গে সম্পর্কের বন্ধন জোরদার করতে নির্দিষ্ট পাঁজি পুঁথি মেনে উৎসব আসে। সেই রীতি মেনেই জ্যৈষ্ঠ মাসের এই সময়ে শ্বশুরবাড়ির সঙ্গে জামাইয়ের বন্ধন আঁটোসাঁটো করতে উদযাপিত হয় জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠীতে উপচে পড়া ভিড় ঝাড়গ্রামের মিষ্টির দোকানে। জামাই বাবা জীবনদের রসনা তৃপ্তিতে নানা রকম মিষ্টি বিকোচ্ছে দোকানে। মিষ্টির দাম খানিক বাড়লেও জামাই আদরে ত্রুটি রাখছেন না কেউই। মিনিট 30 মিষ্টির দোকানে লাইন দিয়ে মিষ্টি কিনছেন অনেকেই। জামাইদের মনে রেখে ভেজিটেবল মিষ্টি তৈরি হয়েছে এবারের ষষ্ঠীতে। শ্বশুর জামাই সবাই দেদার কিনছেন নতুন সেই মিষ্টি। বহরমপুরে জামাই ষষ্ঠীতে চড়া ফলের বাজার। আম লিচু সবের দামই ঊর্ধ্বমুখী। দিন কতক আগেও লিচুর দাম ছিল 100 টাকা কেজি। সেই লিচুই ষষ্ঠীতে বিকোচ্ছে 250 টাকা কেজিতে। চড়া দাম আমেরও, বেড়েছে দই মিষ্টির দামও। বাজারে ছ্যাঁকা লাগলেও জামাই আদরে কার্পণ্য করছেন না শ্বশুর বাড়ি। পুরুলিয়ার ঝালদায় জামাই ষষ্ঠী পালিত হয় একটু অন্যরকম ভাবে। এখানে অরণ্য ষষ্ঠী পালন করেন এলাকার মহিলারা। প্রকৃতি পুজোর মাধ্যমে সুন্দর ও সুস্থ জীবনের কামনা করেন তাঁরা। আধুনিক সভ্যতায় অরণ্য ধ্বংস করে চলছে দেদার নগরায়ন। তুলনায় পুরুলিয়ায় এখনও বেঁচে আছে সবুজ। ঝালদায় পরিবেশ রক্ষার ব্রত নেন মহিলারাই। ডালায় অঙ্কুরিত ছোলা, ফল ও ফুল নিয়ে তাঁরা জড়ো হন বট বা অশ্বত্থ গাছের তলায়। সিঁদুর দিয়ে ও গাছের গায়ে সুতো পরিয়ে তারা পুজো করেন গাছের। এই সময় গাছ বসানোও হয় অনেক জায়গায়। জামাই ষষ্ঠীতে হনুমানের আতঙ্ক নদিয়ার তেহট্টে। হনুমানের আক্রমণে একের পর এক আক্রান্ত হচ্ছেন এলাকার মানুষ। হনুমানের আতঙ্ক ছড়িয়ে পড়তেই শ্বশুরবাড়ি যেতে ভয় পাচ্ছেন তেহট্টের বেতাই দক্ষিণ জিতপুরের জামাইরা। হনুমানের দাপট থেকে রক্ষা পায়নি কচি কাঁচা থেকে শুরু করে এলাকার পুরুষ মহিলা কেউই। লাঠি নিয়ে পাহারা দিলেও হনুমান তাড়াতে পারছেন না এলাকাবাসী। বন দফতর ও প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন তাঁরা। কলকাতা টিভি। জামাই ষষ্ঠীর দিন জামাইদের কদরই আলাদা। ভুরিভোজের পাশাপাশি চলে উপহার দেওয়া নেওয়ার পালা। চিরাচরিত জামাই ষষ্ঠীর মাঝে অন্যরকম ছবি হাওড়াতে। সেখানে বৌমা ষষ্ঠী পালন করা হলো শাশুড়ির উদ্যোগে। হুইল চেয়ারে বসে প্রথমবার শ্বশুরবাড়ি গেলেন নামখানার যুবক সুরত জানা। জামাই ষষ্ঠীতে জামাইয়ের আপ্যায়নে ব্যস্ত বাংলা। জামাইয়ের জন্য খাওয়া দাওয়ার আয়োজন, জামাইয়ের জন্য উপহার। ষষ্ঠীর দিনে মেয়েরা যেন ফাও। বাজার চলতে জামাই ষষ্ঠী থেকে খানিকটা সরে এসে এই নিয়ে দ্বিতীয় বছর কুলগাছিয়ার চণ্ডীপুরের পটুয়াপাড়ার আদব বাড়িতে হয়ে গেল বৌমা ষষ্ঠী। বাড়ির বৌমাদের নিয়ে ষষ্ঠীর আয়োজন করলেন শাশুড়ি চম্পা আদক। আদক বাড়ির ছেলেরা কর্মসূত্রে বিদেশে থাকেন। জামাই ষষ্ঠীতে তারা দেশে ফিরতে না পারায় ষষ্ঠীর আনন্দ থেকে বঞ্চিত হন বৌমারাও। তাদের সেই মন খারাপ ভোলাতেই এই নিয়ে দ্বিতীয় বছর জামাই ষষ্ঠীর আয়োজন করলেন শ্বশুর শাশুড়ি। ফলাহার, লুচি ঘুগনি, দুপুরে পেট পুরে খাওয়া, আয়োজন ছিল সবেরই। লাঠিতে ভরসা করে হাঁটাচলা করেন নামখানার নান্দাভাঙ্গার যুবক সুরত জানা। পেশায় দর্জি সুরথের 2 সন্তান। স্ত্রী সন্তানদের নিয়ে সুখের সংসার হলেও হাঁটতে চলতে কষ্ট হতো সুরথের। ষষ্ঠীর দিনই নামখানা পুলিশের পক্ষ থেকে সুরথকে হুইল চেয়ার দেওয়া হয়েছে। বিয়ের পর থেকে এই প্রথমবার সেই হুইল চেয়ারে সওয়ার হয়ে শ্বশুরবাড়ি রওনা হলেন সুরত জানা। পাথর প্রতিমায় শ্বশুরবাড়িতে যাওয়ার সময় সুরতের মুখে চওড়া হাসি। খুশি তাঁর স্ত্রী সুনন্দা জানাও। কলকাতা টিভি। সেরা 10 আজকের মতন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।